সম্পাদক আহমেদ হোসেন এমপি আছেন, সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই কাজী রওনাক হোসেন, রওনাক ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে 14 দলের একটি বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা একমত হয়েছেন। সরকারকে অনুরোধ জানিয়েছে, সরকার সেটি বাস্তবায়ন করবেন, যেটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তটি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ধারা তৈরি করবে কিনা? আসলে আমি জানি না যে এই ধরনের সিদ্ধান্ত এত বছর পরে কেন নিল। এটা তো অনেকবারই শুনেছি এই ধরনের সিদ্ধান্ত নেবে নেবে নেবে, কিন্তু নেয় না। এখন যে সময় এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে বা বাস্তবায়ন হবে কতটুকু জানি না, কিন্তু নিতে যাচ্ছে যে সময়টা, সেই সময়টা কিন্তু সারা দেশ একটা ভলাটাইল সিচুয়েশন বিরাজ করছে। এটা এর ভেতরে আরও ঘি ঢালবে কিনা বলা মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এইটা কথায় কথায় কোনো কিছু হলেই বিএনপি জামাত তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। সব ক্ষেত্রেই তারা ইনভলভ কিনা, সব ক্ষেত্রেই তারা সম্পৃক্ত কিনা, সেটাও কিন্তু অনেক সময় ইগনোর করা হয়। এটা যদি নেয় তাহলে আমি মনে করব যে একটা বিরাট পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন করা হয় তো বিরাট পরিবর্তন আসবে, তো সেই সাথে আর একটা সমস্যাও সৃষ্টি হবে। এই যে 53 বছরে বা জামাত তো আরও অনেক আগের, জামাত শিবির পরে জামাত আরও আগের পলিটিক্যাল পার্টি, তাদের যেই শাখা প্রশাখা যে বিস্তৃতি ঘটেছে, এখন এটাকে নিষিদ্ধ করে দিলে পরে যদি চোরাগুপ্তা অ্যাক্টিভিটি চলতে থাকে, তখন সেটাও কিন্তু দেশের জন্য খুব একটা সুখকর কিছু হবে না। আমাদের সবচেয়ে যে জিনিসটা দেখা উচিত ছিল যে এই ধরনের ঘটনাগুলোকে বাড়তে না দেয়া। আজকে যেই স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো নিঃসন্দেহে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, এটা আমরা সবাই ধিক্কার দেই। কিন্তু পাশাপাশি আমি একটা প্রশ্ন রাখতে চাই, তা হচ্ছে যে এই প্রত্যেকটি হচ্ছে কেপিআই অর্থাৎ কি পয়েন্ট ইনস্টলেশন। তো কেপিআইতে যে সিকিউরিটি থাকার কথা, সেই সিকিউরিটি কোথায় ছিল? আমি আনফর্চুনেটলি এই সময়টাতে দেশে ছিলাম না, কিন্তু বাইরে থেকে আমি দেখেছি, সব কিছুই দেখেছি। এত বড় একটা ঘটনা ঘটলো, বিটিভিতে কি 2 জন দারোয়ান দিয়ে এটার সিকিউরিটি মেনটেন করা হয়? আর এটা এমন না যে কেউ দৌড়ে যে বা মোটরসাইকেলে চড়ে যে একটা বোমা ছুঁড়ে মেরেছে আর পুরো বিটিভিতে আগুন লেগেছে, তা না। অনেক সময় ধরে এজিটেশন হয়েছে, তারপরে তারা ভিতরে ঢুকেছে। এবং আরেকটা ব্যাপার আমি আপনাকে বলতে চাই, পরে যখন আমি ডিটেলস দেখলাম, এমন সমস্ত জায়গায় আগুন দেওয়া হয়েছে যেটা বিটিভির ভেতরের লোক না হলে জানার কথা না। কাজে সবকিছুর ভিতরে একটা কেমন ধোঁয়াশে ব্যাপার আছে। এখন এইটা দিয়ে চট করে যে দেশে শান্তি ফিরে আসবে, রাজনীতির পরিবর্তন হয়ে যাবে, আমি আসলে মনে করি না যে এটা। আপনি কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতার কথা বললেন, সহিংস পরিস্থিতি তৈরি হলো, তারই প্রেক্ষিতে কি মনে হলো যে ফাইনালি 14 দল এ ধরনের একটি সিদ্ধান্ত? হ্যাঁ, 14 দলের সিদ্ধান্ত নিল, কিন্তু এটাও তো আমি যে কথাটা বললাম যে এখানে তাদের ইনভলভমেন্ট কতটুকু ছিল সেটা দেখতে হবে। এবং এটা করতে যে তারা আবার 10 পা পিছিয়ে গেলে তো হবে না। একটা যে কোনো জিনিস স্ট্রিক্টলি ধরতে হবে, ধরে সেটাকে শেষ করতে হবে। যেমন আমি ওখানে বসে, দেশের বাইরে বসে যেটা দেখেছি, সেটা ছিল যে কোটা আন্দোলনটা অনেকটাই আমি বলবো যে মিসহ্যান্ডেল হয়েছে। এখানে বাইরের দুষ্কৃতিকারীরা অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক পদক্ষেপ নিতে বিলম্ব করায়। তারপরে
আর একটা কথা খেয়াল রাখবেন যে চেয়ারে যখন কোনো গুরুত্বপূর্ণ আসনে আপনি বসবেন, সেটা সর্বোচ্চ আসন হোক কিংবা যেটাই হোক, সেখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের খামখেয়ালিপূর্ণ কথা বলতে পারেন না, যেটা হয়েছে এবার। তো এই জিনিসগুলোকে যদি আমরা খেয়াল করতে না পারি, এই জিনিসগুলোকে যদি আমরা চেক করতে না পারি, তাহলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ধরেন সরকারি হিসাবে 150, পত্রিকার হিসাবে 207 এবং সাধারণ লোকজনের হিসাবে এটা আরও বেশি। যতই হোক, যেই মায়েদের বুক খালি হয়েছে তারাই শুধু এটার কষ্টটা বুঝতে পারবে। আর বাইরে যে যতই কাঁদুক, যে যতই যাই করুক, কোনো লাভ নাই। রওনাক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আহমেদ হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত, যেটা রওনাক ভাই বললেন যে বিলম্ব কেন, বা এটি অনেক আগেও মনে হচ্ছিল যে করবে করবে কিন্তু করছে না, এই সহিংসতার সাথে কোনো যোগসূষ্টার কারণেই এই সিদ্ধান্ত কিনা? আপনাকে ধন্যবাদ, এবং যারা ভিউয়ার্স, যারা টেলিভিশনের সামনে বসে আছেন, তাদেরকে ধন্যবাদ। নিঃসন্দেহে 14 দলের এই যাব যতগুলো মিটিং হয়েছে, আমার কাছে মনে হয় আজকে মিটিংটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মিটিং, এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে। আপনি বলছেন বিলম্ব হলেও হলো তো, বেটার লেট দেন নেভার। রাজনীতিবিদরা সব কিছু ওয়াচ করে করে। রৌনক ভাই যেটা বললেন, গুপ্ত হত্যা, গুপ্ত তো চলছেই। আপনি দেশে ছিলেন না, আমরা দেশে ছিলাম, আমরা কাছে থেকে ওয়াচ করেছি কিভাবে অস্ত্র নিয়ে, এটা কি একটা হঠাৎ করে ঘটনা ঘটে গেছে? পৃথিবীতে যত সন্ত্রাস বলেন, বিপ্লব বলেন, আন্দোলন বলেন, নেতৃত্ব ছাড়া কি হয়? কাজে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা কি উইদাউট এনি প্ল্যানিং, উইদাউট এনি লিডারশিপ? ইম্পসিবল। ছাত্রদের আবেগটাকে পুঁজি করে তখন আপনি আপনার পারপাস সার্ভ করার জন্য নেমে গেলেন, এটা ছিল মূল। এবং এখন ছাত্র সমাজের যে দাবি ছিল, পুরো দাবি তো অলরেডি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। এরপরেও এখন আবার কেউ কেউ বলছে না, এখন নতুনবার করে বক্তব্য আসছে, রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, আমরা রাষ্ট্রের সংস্কার চাচ্ছি। আজকে দেখলাম, এখন আপনি বলেন ফেসবুকের মধ্যে দেখা যায় আগের দিন একটা মেয়ে মারা গেছে, পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়ে বললো আমি তো মরে যাইনি। 7 দিন আগে একটা ছেলে মারা গেছে, 8 দিন আগে, এখন সে বলে যে আমি তো মরে যাইনি। এই সমস্ত আজগুবি ছবি, সংবাদ ফেসবুকে আসছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন গুজবের একটা কারখানা হয়ে গেছে, গুজবের কারখানা। এখন কিভাবে বলবেন যে ওই ছবিটা দাঁড়িয়ে আপনি পোস্ট করলেন সিলেটে বসে 10 জন নিয়ে, আপনি দেখালেন যে এটা একটা বিক্ষোভ হচ্ছে, আসলে কি বিক্ষোভ কিনা? কাজে আমরা আজকের এটা ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি 14 দলের আপনার যিনি প্রধান, আওয়ামী লীগ সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই, কারণ তার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে। এখন ঐতিহাসিক সিদ্ধান্ত, এখন এটা অপেক্ষা কার্যকর হওয়ার। কাজেই জামাত একটা অ্যান্টি লিবারেশন ফোর্স, মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী সংগঠন ছিল, রাজাকার আলবদরের সংগঠন ছিল, তারা এই দেশে 30 লক্ষ মানুষকে হত্যার সাথে জড়িত ছিল, 2 লক্ষ মা বোনের সতীত্ব হরণের সাথে যুক্ত ছিল। এই অপশক্তির বিরুদ্ধে আজকে ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি আশা করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক শক্তি সে হইতে পারে সে আমার বিরুদ্ধে, তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এমনকি বাম সংগঠন যারা আমাদেরকে অনেকটা দোষারোপ করত, জামাতকে কোনো আপনারা কেন নিষিদ্ধ ঘোষণা করছেন না, আজকের এই সিদ্ধান্তের পরে আমি আশা করব তারাও এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে কি রাজনীতি আসবে বাংলাদেশে, আপনার কি মনে হয় যে কি উদ্দেশ্যটা কি? এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে একটা বার্তা যাবে যে বাংলাদেশ আপনার টেররিস্ট কান্ট্রি নয়, জঙ্গিবাদের বাংলাদেশ হবে না। আপনি জানেন, এর মধ্যে যখন একটা কারাগার ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়ে আসা হলো, এর মধ্য দিয়ে মেসেজটা আসলো এখানে অনেক জঙ্গিও ঢুকে গেছে, উগ্রবাদ
অনেক সংগঠন এখানে জড়িত হয়ে গেছে। কাজে বাংলাদেশ কি উগ্রবাদের বাংলাদেশ হবে? জঙ্গিবাদের বাংলাদেশ থাকবে? জামাতের বাংলাদেশ হবে? আবার কি আমি পাকিস্তান মার্কা বাংলাদেশে ফিরে যাব? ৭১-এর সেই যারা পরাজিত শক্তি তাদের উত্থান হবে? আমরা যারা মুক্তিযুদ্ধ গিয়েছি, বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা যুদ্ধ করে তা স্বাধীন করেছে, ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তারা কি আজকে পরাজিত হয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? নেভার। কখনো তা হতে পারে না। আমাদের প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, আমরা শহীদ হব, কিন্তু বাংলাদেশকে রাজাকার জামাতের হাতে আমরা ফিরে দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক ডিটারমিনেশন। তার সাথে আমাদের পার্টির লক্ষ লক্ষ কর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, তাদেরও এই প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে আমরা সরে আসিনি। কাজেই চলার প্রতি বাধা থাকেই, কখন ছিল না। এই যে ফ্রান্সের রাষ্ট্রদূত কালকে গিয়েছেন, ফ্রান্সে অলিম্পিকের খেলা হবে, সেখানে রেল লাইনে আপনার নাশকতা হয়ে গেছে। নাশকতা কোথায় নেই? পৃথিবীর সব জায়গায় কম বেশি নাশকতা আছে। আপনি যদি বলে সন্ত্রাস দিয়ে যদি পৃথিবীকে জয় করা যেত, রাজনীতিকে জয় করা যেত, তাহলে ভারতের চারু মজুমদার নেতা হয়ে যেত, আজকে প্রাইম মিনিস্টার হয়ে যেত। পেরেছে কি? পেরেছে? চারু মজুমদার তো সন্ত্রাস কম করেনি। কই, কে পেরেছে? কাজে সন্ত্রাস দিয়ে কখনো জনগণের মনকে জয় করা যায় না। কাজে ঢাকাতে এবার যা ঘটে গেছে, এটা একটা, আমি বলবো এটা লাইক ওয়ার, একটা মানে এটাকে গেরিলা যুদ্ধের মতো মনে হয়েছে আমার কাছে। কিভাবে হয়েছে? এখন আমাদের রানক ভাই বললেন যে আসলে বিলম্ব হয়েছে। না, বিলম্ব হয়ে, আমি তো বললাম বেটার লেট দেন নেভার। এর মধ্যে দিয়ে কিন্তু প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। যা করিনি, যা করলাম তো। এবং এটা ছিল মেইনলিতে বিচার বিভাগের কাছে, এটা দায়িত্বটা ছিল, তারা এটা করার কথা ছিল। এটা আমরা আশা করেছিলাম যে বিচার বিভাগ থেকে এটা ডিসিশন চলে আসবে। যেহেতু ডিসিশনটা বিলম্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে, আমরা আশা করছিলাম বিচারিক প্রক্রিয়ায় হোক, আইনি প্রক্রিয়া সেখান থেকে আদালত থেকে আসুক। কারণ গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু দিয়েছে বেগম জিয়া আদালতের মধ্য দিয়ে, মনে আছে আপনার? আমরা চেয়েছিলাম যে আদালতের মধ্য দিয়ে সিদ্ধান্ত আসুক, সেই জন্য আমরাও একটু অপেক্ষায় ছিলাম। কিন্তু অপেক্ষার পরে আজকে যখন পরিস্থিতির কত কারণে, বাস্তবতার কারণে আজকে জাতির আকাঙ্ক্ষাও সেখানে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা উগ্রবাদের বাংলাদেশ চায় না, যারা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, যারা জামাতের বাংলাদেশ চায় না, রাজাকার আলবদরের বাংলাদেশ চায় না, তাদেরও আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা চাই জামাত নিষিদ্ধ হোক। এবং তার সাথে তাদের পৃষ্ঠপোষক আছে বিএনপি। এখন তারা কি বলবে? এটাই প্রশ্ন উঠবে, তুমি কার? কালকে থেকে বিএনপি রিয়াকশন দেখবো যে বিএনপি বলে জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত আমরা মানি না, তাহলে আবার ফিরে আসবো, তারাও জামাতেরই অংশ। কাজেই আজকের এই ঐতিহাসিক দিনে, আজকের এই ক্রিটিক্যাল অবস্থা বলবো, যে ক্রাইসিস ওভারকাম হয়ে গেছে। এখন একদিনে দুই দিনের ঘটনায় কেউ কেউ যদি মনে করে জয় করে ফেলেছি, এই জয় সেই জয় নয়। দিন যায়, কথা থাকে, আরো কথা আসে, আরো দিন আসে। আহমেদ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, যেটি দুটি বিষয়, যেটি রাওনাক ভাই একটা শঙ্কার কথা বলেছেন যে তাদের নিষিদ্ধ করলে সেটি আবার অন্য ধরনের এক ধরনের রাজনীতি বাংলাদেশে আসে কিনা, রাজনৈতিক একটি নেতিবাচক প্রভাব পড়ে কিনা বাংলাদেশের উপরে। আহমেদ ভাই যেটি বললেন, না, মুক্তিযুদ্ধের চেতনায় উগ্রবাদ সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ চিন্তা করেছিলেন, সেরকম একটি বাংলাদেশ তাঁরা দেখতে চান এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। আপনার কি মনে হয়, রাজনৈতিক প্রভাবটা কি? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দেশে বিদেশে এসিটিভির অগণিত দর্শক শ্রোতা, কলাকৌশলী, বিজ্ঞ আলোচকবৃন্দ ও বন্ধুবর সঞ্চালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে আলোচনাটা আসছে এবং যে এজেন্ডাটা আপনি আজকে রেখেছেন, তার প্রেক্ষাপটে জামাতের রাজনীতি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার কিছু কথা আসছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারটা, গোটা পরিবারটাই মুক্তিযোদ্ধা পরিবার। আমার একটা অঞ্চল স্বাধীনতা পেয়েছে আমার পরিবারের হাত দিয়ে, আঞ্চলিক কমান্ড ছিল আমার পরিবারে। আমি বলতে চাই, সেই সেন্টিমেন্টে দাঁড়িয়ে বলতে চাই, স্বাধীনতার 52-53 বছর পরে মুক্তিযুদ্ধের ধোঁয়াশা তুলে আমরা জাতিকে যদি চিরকাল অন্ধকারে রাখতে চাই, আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ঘটনা হবে। জাতি এখন আর সেই দিকে, জাতি ওই চেতনাকে বিশ্বাস করে, লালন করে, আমিও লালন করি, বিশ্বাস করি। কিন্তু আপনি বারবার একই কথা বলে অন্যায়ভাবে অনেক কিছু করে ফেলবেন। মুক্তিযুদ্ধের ধোঁয়াশা দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে, বঙ্গবন্ধুর দোহাই দিয়ে স্বাধীনতার কথা বলে, যুদ্ধাপরাধীর কথা বলে, এগুলো জাতি অনেক দেখেছে,
সুফল কুফল অনেক কিছু দেখেছে। রাজনীতি নিষিদ্ধ আজকে যে এজেন্ডাটা আসছে, আমি দুঃখের সাথে বলতে চাই আজকে যারা মারা গিয়েছে আমি অত্যন্ত মর্মাহত। শত শত ছাত্রছাত্রী মারা গিয়েছে। সরকারি হিসাবে 150-এর হিসাব এসেছে, বেসরকারি হিসাবে বিভিন্ন পত্রপত্রিকা প্রায় 200-র উপরে একটা সংখ্যা জানা যায়। কিন্তু আমারও শঙ্কা, মানুষের কাছেও আমি যা শুনি, বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা যা খবর পাই, সংখ্যাটা সহস্রাধিক হবে, 1000-এর উপরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সরকারি দল মানুষের জানমালের কথা চিন্তা করে, মানুষের জানের কথা আগে বলে না। বিগত 15-20 দিন আমি 15 দিন 10-12 দিন খেয়াল করেছি, প্রত্যেকটা টেলিভিশন টকশোতেও আমি খেয়াল করেছি যে সমস্ত আলোচকরা আসে এবং আলোচকদেরকে এমনভাবেই ডাকা হয় যে আলোচকরা মালের কথা বলে। মেট্রো রেল পুড়ে গেছে, বিটিভি পুড়ে গেছে, সেতু ভবন পুড়ে গেছে, হ্যাঁ, আর বিভিন্ন জায়গা পুড়ে গেছে, এই সমস্ত মালের কথা বলে। মাল গেলে আমি মাল কিনতে পারবো, কৃচ্ছতা সাধন করে জাতি সেই টাকা সঞ্চয় করতে পারবে, অথবা আমরা দিনে রাতে খেটে আরও ওইটা পুষিয়ে নিতে পারবো। একটি প্রাণী, একটি মানুষ মারা গেলে আপনি কি 1000 কোটি টাকাতে সেই প্রাণটাকে ফেরত দিতে পারবেন না। সেই জন্য বলছি জামাতের রাজনীতি নিষিদ্ধের এই ঘটনাটা একটা শাক দিয়ে মাছ ঢাকার মতো রাজনীতিটাকে একটু ঘুরানোর, অন্য খোরাক দেওয়ার চেষ্টা করছে। এটা সরকারের এবং জামাতের বিষয়, আওয়ামী লীগ এবং জামাতের বিষয়। আমি বলবো এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বিষয় না। বাংলাদেশের জনগণ এখন শুনতে চায় যে কোটা আন্দোলনে যে সিদ্ধান্ত সেটা যেমন কার্যকর হবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তেমনিভাবে বাংলাদেশে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে কেন হয়েছে এবং সরকার কতটা দায়ী, সরকার এর দায় এড়াতে পারে কিনা, আপনাকে সেই জায়গায় আলোচনায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ আজকে হতবিহ্বল হয়ে আছে, অত্যন্ত মর্মাহত আহত। গোটা জাতি, যে কোনো শ্রেণী পেশার মানুষকে আপনি প্রশ্ন করলে দেখবেন এই বিষয়টা নিয়ে সাংঘাতিকভাবে মনক্ষুণ্ণ। সরকার যদি মনে করে যে সরকারের সকল বাহিনী লেলিয়ে দিয়েছে, ছাত্রলীগকে এই লেলিয়ে দিয়ে আন্দোলনটা, নেত্রী যখন আদালত যখন একটা নির্দেশনার দিকে যাচ্ছিল, নেত্রী তখন ইচ্ছা করলে এটাকে সমাধান করে ফেলতে পারতেন, ক্যাম্পাসে রেখেই শেষ করতে পারতেন। কিভাবে? আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে আলোচনার সময় বলেছি, বহু পরামর্শ দিয়েছি, বিভিন্ন আলোচকরা বলেছে যে আপনি কোটাটাকে কমিয়ে আনার একটা পরামর্শ কিভাবে আদালতের কাছে দেওয়া যায়, আদালতের মাধ্যমে আপনি শেষ করেন, ঠিক আছে, বিষয়টা যেহেতু আদালতে গিয়েছে। আওয়ামী লীগের একটা বদভ্যাস আছে, যে কোনো ব্যাপার আদালতে নিয়ে যায়, নিয়ে যে আদালতে এমন পেঁচাপেচি করে, পরে এটা আদালতে একটা রায় হয়ে গেলে জনগণকে বুঝায়, অন্য দলকে বুঝায়, এটা তো আদালত করেছে, আমরা করিনি। ভাই, সমস্ত কিছু মানুষ বুঝে আজকাল। আপনি এই যে জামাতের ইস্যুটাও মানুষ বুঝে। এখন কোশ্চেন হলো, কোটা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে আপনি ছাত্রলীগকে কেন লেলিয়ে দিলেন? আপনি দেশের বিশিষ্ট নাগরিকদেরকে, শিক্ষকদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটা কমিটি করে দেন, তারপর এটা গণশুনানি করেন, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র নেতাদের, কোটা আন্দোলনের প্রতিনিধিদেরকে নিয়ে গণশুনানিটা করেন, তারপর সেখান থেকে একটা সারমর্ম বের করে নিয়ে আসেন, তাদের বক্তব্যটা আদালতে পেশ করেন, সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য সংযোজন করে এটা পেশ করেন, সমাধান হয়ে যাওয়া সহজ ছিল, খুব সহজ ছিল। আপনি কি করলেন? আসো আসো আসো, কাকে আমন্ত্রণ জানালেন? এই বিএনপি, জামাত সহ যাদেরকে আপনি প্রতিপক্ষ মনে করেন, ইভেন অন্যান্য রাজনৈতিক দল, ইভেন জাতীয় পার্টিকেও সন্দেহের চোখে সরকার রাখে, যে জাতীয় পার্টি কোন দিকে যায়, কি করে, সন্দেহের চোখে রাখে। এখন আজকে তো জাতীয় পার্টি পরিষ্কার বলে দিল যে জাতীয় পার্টি এই আন্দোলনের সেন্টিমেন্টের সাথে একমত আছে এবং আন্দোলনকারীদের সাথে আছে। ভবিষ্যতেও যদি এইসব বিষয়ে আন্দোলন হয়, জাতীয় পার্টি থাকবে। জাতীয় পার্টি পরিষ্কার করেছে জাতীয় পার্টির বক্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে বলেছে, এই কোটা বৈষম্য নিয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছে, আমরা বলেছি, আমাদের বিভিন্ন স্তরের নেতারা বলেছে। এটিও বিলম্ব হলো কিনা আপনার মনে হয়? বক্তারা বলেছে, আপনার দলের যে অবস্থান, আমি বলতে চাই যে আজকে এই যে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, যে ছাত্রলীগই যথেষ্ট, আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলে ফেললেন, আমার ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট। ছাত্রলীগকে রাতের আধারে হেলমেট দিয়ে পাঠিয়ে দিলেন, লোহার রড, পিস্তল, কামান সব নিয়ে, ট্যাঙ্ক সব কিছু নিয়ে হাজির হয়ে গেল তারা। ছাত্রলীগকে একদিনে দমিয়ে ফেলবে ছাত্রলীগ, বিশাল বাহিনী। এই বাহিনীকে ইন্টারন্যাশনালি পুরস্কার দিবে না তিরস্কার করবে, এটা একটা চিন্তার বিষয় আসছে। সেই বাহিনীর আমরা দৌরত্ব কিন্তু দেখেছি, পুলিশ, র্যাব, বিজিবি থাকার পরেও কি পরিমাণ মার তারা বিভিন্ন জায়গায় খেয়েছে। যদি আপনি তারপরেও যদি সেনাবাহিনী আজকে না আসতো, সেনাবাহিনী আসছে আমাদের গৌরবের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আপনি কলঙ্কিত করে ফেলেন। একটি সেনাবাহিনী তো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিপদের সময় কাজ করবে। প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ থেকে, বহিঃশত্রু আক্রমণ থেকে সেনাবাহিনী দেশের জনসাধারণকে, দেশকে রক্ষা করবে। জাতিসংঘ বিবৃতি দিল, আজকে আপনি এতগুলো মানুষের খুনের বিচার কি হবে? আবু সাইদের হত্যার আপনি এফআইআর কি করলেন?
আবু সাইদকে একজন পুলিশ মেরে ফেললো, সমস্ত টেলিভিশনগুলো আপনারা দেখাইছেন, মিডিয়াতে আসলো, বিভিন্ন ভিডিওতে আমরা দেখলাম খুব কাছে থেকে গুলিগুলো। ছেলেটা কাউকে ঢিলও দেয়নি, কাউকে মারেও নি, সে এককভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট খালি ইশারা করে একটা প্রতিবাদ হিসেবে, প্রতীকী প্রতিবাদ করে সে দাঁড়িয়েছিল। লক্ষ কোটি ছাত্রের পক্ষে সে একটা প্রতিবাদ করেছিল। ঠাস ঠাস করে তার গায়ে সে চলে যাচ্ছিল, 3-4 রাউন্ড গুলি করে দিল, মরে গেল ছেলেটা, শেষ। তারপরে বললো কি তাদের আভ্যন্তরীণ গোলাগুলির, বিভিন্ন রকম আভ্যন্তরীণ গোলাগুলিতে সে গুলি খেয়ে মারা গেছে, পুলিশের গুলিতে সে মারা গেছে, বা পুলিশ গুলি করেছে সুনির্দিষ্টভাবে। যে পুলিশটাকে বিভিন্ন মিডিয়া দায়ী করেছে, আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে, ভিডিওতে দেখিয়ে দিয়েছে, সেই পুলিশকে কিন্তু এফআইআর আসামি করা হয়নি, এবং সেই পুলিশকে তাকে চাকরিচ্যুত করেনি, বিচারের আওতায় আনি। সুতরাং আপনি যে ধোঁয়াশা করছেন, জাতির সাথে প্রতারণা করছেন, তামাশা করছেন, আপনার তামাশার কথা আজকে হাইকোর্টে মাখন সরকার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। পিটিয়ে অত্যাচার করে আপনি ডিবি কার্যালয়ে আটকে রাখেন, গতকালকে পর্যন্ত তাদের বাবা মা দেখা করতে পারেন না, আজকে আপনি তাকে খাবার খাইয়ে ফেসবুকে ছেড়ে দিলেন। বিরতির পরে আবার আসবো। এটা কি ধরনের কাজ হতে পারে? আপনি একজনকে আমন্ত্রণ করতেই পারেন, খাওয়াইতে পারেন, এটা ফেসবুকে দিতে হবে কেন? আমি একটা আসন থাকুক আমার কথাটা এরকম বিরোধী দল তো আপনারা, আমি অনেরে বলবো না, দূর অনিয়ারে কোন সব কি অনিয়ারে বলবো না, এরকম বিরোধী দল দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী রাওনাক হোসেন, রাওনাক ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আসছে, দুটি বিষয় এখানে। সেটি আসলে তাদের কোন অপরাধটাকে মুখ্য হিসেবে দেখা হচ্ছে? 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, সে সময় পাকিস্তানি বাহিনীদেরকে সহযোগিতা করা, সেই অপরাধ, নাকি পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, বিশেষ করে সম্প্রতি সময়ে যে অভিযোগ আনা হচ্ছে আমি সেটি? প্রথমেই যে কথাটা বলবো এটা হলো বর্তমান সরকারের এক একটি বড় ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এক একটা ঘটনার অবতারণা করা। আপনি দেখেন, এই যেটা আমি বারবার বললাম, মাখন সরকার ভাই উনিও বললেন, আহমেদ ভাই উনিও বললেন, যে অ্যাকচুয়ালি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, এটাকে কিন্তু আরো আগেই সলভ করা যেত, যেটা হয় নাই। এখন আপনি এই যে জামাতেরটা আনলেন, তার আগে কি ছিল? দুর্নীতি, বেনজির, ড্রাইভারের 400 কোটি টাকা, এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে আপনি এখন দেখেন এখন কোনো মিডিয়াতে আছে আর এগুলো নাই। তো এখন ওটা থেকে দৃষ্টি সরানোর জন্য আর একটা নতুন কিছু সৃষ্টি হলো। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে বলছেন যে জামাতকে নিষিদ্ধ করবেন, খুব ভালো করেন, এখানে তো বারবারই আমি বলছি জামাতকে নিষিদ্ধ করলে করেন, কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে আপনি করছেন কোন অপরাধে? 71-এ তাদের যেই ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য, না পরবর্তীকালে তাদের যে সমস্ত কার্যকলাপ ছিল তার জন্য, নাকি এই কোটা আন্দোলনে তাদের নাশকতা করেছে? এবং সেই নাশকতা কি আপনাদের কাছে প্রুভড হয়েছে যে এটা
জামাত শিবিরই করেছে। মানে একটা দলকে যে আপনি নিষিদ্ধ করবেন, মানে মুশকিল হলো কি, ওই যে বললো যে আচ্ছা আমার ছাত্রলীগই যথেষ্ট, তারপর তো দেখলেন যে ছাত্রলীগ বোরখা পরে পালাচ্ছে, কান ধরে উঠবস করছে, কি ওখানে দেখছেন না? হ্যাঁ, সংগঠন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। বিবৃতি দিচ্ছে, তারা সংগঠন ছেড়ে বিবৃতি দিয়ে দিচ্ছে। সংগঠন ছেড়ে দিচ্ছে, নেতারা ঘুমায় তো থাকছে। আমি 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 যেটা বলতে চাচ্ছি যে আবারও বলছি যে যে কোনো ডিসিশন নেবার আগে একটু ভালোভাবে আগ পিছ চিন্তা করে নেওয়ার দরকার। আমি তো স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এটা কোনটার অপরাধে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, ৭১ না পরবর্তী সময়? সেটা অবশ্যই ৭১-এর ভূমিকার জন্যই, কারণ দীর্ঘদিন ধরে একটি দাবি না, ছিল। ৭১-এর ভূমিকার জন্য এটা আজকে কেন? Why not 50 years back? Why not 20 years back? Why not 30 years back? আজকে যখন সারাটা দেশ আরেকটা ব্যাপার নিয়ে ইনভলভ, ভলাটাইল, অস্থির, সেই সময় যদি এই ঘোষণাটা আসে তাহলে কিন্তু সাধারণ মানুষ ভাববে যে জামাত এটার সাথে, শিবির এটার সাথে সম্পৃক্ত ছিল, এই নাশকতা জামাত শিবির করেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি সাবমেরিন কেনেন আপনার সেনাবাহিনীকে সমৃদ্ধ করার জন্য, সাবমেরিন কেনেন নৌবাহিনীকে, জি, নৌবাহিনী, ও তো মানে সশস্ত্র বাহিনীকে। সশস্ত্র বাহিনীকে সমৃদ্ধ করার জন্য। তাহলে আমাকে বলেন যে আপনি এত দুর্বল যে নরসিংদীর একটা কারাগার ভেঙে প্রায় 886 জন মানে কয়েদিকে বের করে নিয়ে গেল, তার ভিতরে জঙ্গিও ছিল, 9 জন। 9 জন জঙ্গি ছিল। তো আপনার ইন্টেলিজেন্স কোথায়? আপনার গোয়েন্দা কোথায়? আপনার গোয়েন্দারা কোথায়? এই যে মেট্রো রেল কি যে আকাশ থেকে ড্রোন দিয়ে বোমা ফেলে পুড়িয়েছে? তা তো পুড়ায় নাই। এ তো মিছিল করেছে, এজিটেশন হয়েছে, তারপরে যে এটা করেছে। এক্সপ্রেসওয়ে করেছে। আমি বারবার রিপিট করব যে রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে নষ্ট করা অবশ্যই নিন্দনীয় এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু আমার কথা হলো, আপনার সংস্থা কোথায়? আপনার গোয়েন্দা কোথায়? আপনার পুলিশ কোথায়? আপনার বিজিবি কোথায়? কেন তারা ফেল করলো? নরসিংদীতে এই ঘটনা ঘটছে, তো জেলার বা সুপার যারা ছিলেন ওখানে, তারা কি করলেন? ওখানে কি কোনো পুলিশ ছিল না? আর এটা এই মানে আমি যেটা বলতে চাই যে আস্তে 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 দানা বাঁধে। এই যে কোটা সংস্কারের আন্দোলনটা যে রূপটা নিল পরে, সেই রূপটা নিল কিসের জন্যে? এই সময় ক্ষেপণ করার জন্য। এবং তার পরিণতিতে কি হলো সেটা তো আপনি বুঝতেই পারছেন। এখন যদি কেউ মনে করে যে আরে 150 লোক মরেছে, 200 লোক মরেছে, তাতে কি হয়েছে, আমি বলবো যে দেখেন, এই ক্ষত কিন্তু কখনো শুকাবে না। আমার কাছে কিছু না, যেহেতু আমার কেউ মারা যায়নি, আপনার কাছে কিছু না, আপনার কেউ মারা যায়নি, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে, যে ভাইটা তার মানে ভাই বোনকে সহযোগিতা করতো, সাহায্য করতো, সেই ভাইটা আজকে নাই, এই পরিবারটা চলবে কি করে? মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা একটা কথা বলেন যে মুক্তিযুদ্ধের তাদেরকে সম্মান দিতে হবে, তাদের ভাতা দিতে হবে, সবকিছু খুব ভালো কথা, অত্যন্ত মানে সময়োচিত এবং গুণী ব্যক্তির কথা। আমার প্রশ্ন একটা, আপনারা যেই সংখ্যা বলেন শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে, অবদানটা কি তাদের বেশি নাকি যারা বেঁচে আছে তাদের বেশি? সেই শহীদদের তালিকা করেন না কেন? কেন সেই শহীদদের তালিকা করে তাদের পরিবারকে সহযোগিতা করেন না কেন? যারা বেঁচে আছে, সরি টু সে, BMW চালিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নেয় 22,000 টাকা মাসে, এটাও তো আছে। 22,000 না 20,000? 20,000, 22,000 যাই হোক, 20,000 না, কিন্তু আপনি BMW চালাচ্ছেন, আপনি এটা নিচ্ছেন, আর গ্রামে যে লোকটা ফর্ম ফিল আপ করতে পারে না, সেও নিচ্ছে, সে কেমনি নিচ্ছে? সেও 20,000 নিচ্ছে। নো, সে তো পাচ্ছেই না, সে তো অ্যাপ্লাই করতে পারতেছে না, সে তো প্রসেসই ফুলফিল করতে পারছে না। আপনি জানেন না, আপনার এখানে অজ্ঞতা আছে। না, আমার অজ্ঞতা নাই, আমি 100% কনফার্ম হয়ে আপনাকে বলছি। আপনি তো গ্রামের বিষয়গুলো জানবেন না, ঢাকায় থাকেন।
হ্যাঁ হ্যাঁ আমি গ্রামের বিষয়গুলো আমি আপনার চেয়ে বেশি জানি। আচ্ছা রনক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি শুনে আসি আহমেদ হোসেনের কাছে, যেটি আপনি উল্লেখ করেছেন যে দৃষ্টি সরানোর জন্য এরকম একটি সিদ্ধান্ত, এটা বা এত বিলম্বে এটা কেন? প্রকারান্তরে জামাতকে সমর্থন করা, বুঝছেন? এটা কিন্তু পরোক্ষভাবে জামাতকে সমর্থন করা। ভাই যেটা বলেছেন কেন 52 বছর আগে হলো না, উনি হয়তো ইতিহাসের সেই জায়গায় যাননি যে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতিকে বন্ধ করে দিয়েছিলেন, জামাত ব্যান্ড ছিল। এই জামাত আবার আত্মা ফিরে আসলো কে ফিরিয়ে আনছে? কখন? বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবার জামাত রিভাইভ হলো, গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হলো। এটা কে করেছে? জিয়াউর রহমান করেছে, বেগম জিয়া করেছে, বিএনপি করেছে, তাদের ফ্রেন্ড বানিয়েছে। রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী করেছে কে? জিয়াউর রহমান। সুতরাং আপনি জানা উচিত যে বঙ্গবন্ধু এগুলো ব্যান্ড করে দিয়েছিলেন। আপনি জানেন না হিটলারের নাৎসি পার্টি ব্যান্ড কিন্তু এখনো আছে, জার্মানের নাৎসি পার্টি রিভাইভ কিন্তু হয় নাই। কাজেই মুক্তিযুদ্ধের যারা বিরুদ্ধে ছিল সেই বিরুদ্ধের পার্টিকে আজকে ব্যান্ড করলে এটা মহাপাপ হয়ে যাবে। এটা যদি আপনি মনে করেন, সেটা আপনি মনে করতে পারেন, আপনার কাছে মহাপাপ, আমার কাছে পুণ্য, আমার কাছে বিশ্বাস। আপনি বলছেন যুদ্ধের মাঠে যারা জীবন দিয়েছে তাদের সংখ্যা, হ্যাঁ তাদের সংখ্যা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি হত্যার তদন্ত করে বিচার করা হবে। এমনকি রংপুরে যে ছেলেটা মারা গিয়েছিল তার মা আজকে বাপ আজকে এসেছে গণভবনে, তাকে জড়িয়ে ধরেছেন এবং সেই হত্যারও বিচার হবে। এবং আপনি কি জানেন না যে 3 জন পুলিশকে হত্যা করা হয়েছে এবং ঝুলিয়ে রাখা হয়েছে, মেরে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনি 1100 থেকে 1200 পুলিশ ইনজুর্ড অবস্থা আছে, এরা কি আর ফিরে আসতে পারবে কিনা? পঙ্গুত্ব জীবনযাপন করতে হবে। তাহলে এই যে হত্যাগুলো হয়েছে, এই হত্যাগুলো কে করেছে? আপনি ধানমন্ডি একটা স্কুলের ছেলে স্কুলে পড়ে, তার টিউটর ছিল যে সে ছাত্র শিবিরের ঢাকা সিটি সমাজ কল্যাণ সমাজ সম্পাদক, একটা নেতা। সে তার হাউস টিউটর ছিল, তাকে টেলিফোন করেছে তুমি আসো ঘুরে বেড়াই, তাকে নিয়ে এসে গুলি করে হত্যা করে ফেলেছে। আপনি তো বাইরে ছিলেন, প্রত্যক্ষ দেখেননি, আমরা দেখেছি, একটা পর্যন্ত দেখেছি কিভাবে গুলি করতেছে, কিভাবে অস্ত্র নিয়ে গুলি করতেছে। এবং আর্মস ফোর্সেস, জামাত শিবির, টোটাল আর্ম ফোর্সেস উইথ বিএনপি, আর্ম ফোর্সেস, মনে হচ্ছে এরা ক্যাডার ভিত্তিক সংগঠন। আপনি কি জানেন সাইনবোর্ডে সেখানে র্যাব গিয়েছে, পুলিশ গিয়েছে, ব্যাকড বাই আর্মি, তারপরেও 4 দিন লেগেছে অপসারণ করতে, কারফিউ ঘোষণার পরেও। কারফিউ ঘোষণার পরেও। কারণ ওরা ওখান থেকে যুদ্ধ করতেছিল, গুলি করতেছিল। ওই গুলিতে মারা গেছে বহু 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 মানুষ মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। আপনি সবজিওয়ালা মারা গেছে, ওর গুলিতে মারা গেছে। এই মৃত্যুগুলোর জন্য দায়ী কে সেটাও কোথায় বের করা হবে। আপনি যদি মনে করেন পুলিশ করেছে, সব পুলিশ করেননি, পুলিশ নিজেকে সেভ করছে। আমরা যখন বিটিভি আক্রমণ হয়ে গেছে, আমরা বারবার টেলিফোন করতেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমি তো বিটিভি সামলাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে আমি বিটিভি সামলাচ্ছি, এগুলো আপনারা সামলান। হাউ মাচ ডেঞ্জারাস। এবং আপনি তো বেঁচে গেলাম, যেখান থেকে অন এয়ার হয় স্টুডিওতে, ওখানে ঢুকতে পারেনি এরা। ওদের লক্ষ্য ছিল ওখানে ঢুকে যাওয়া, গিয়ে ডিক্লেয়ার করা শেখ হাসিনাকে উৎখাত করা হলো, যেভাবে বঙ্গবন্ধুকে উৎখাত করে ডিক্লেয়ার করেছিল। ওইটা ছিল মূল পরিকল্পনা। ওরা পারেনি, বুঝে উঠতে পারেনি। এর আগে অন্তপক্ষে সেফ হয়ে গেছে। ওখানে ঢুকলে তো যদি সারা বাংলাদেশে কি হতো, আপনার অন এয়ার হয়ে যেত। বিটিভিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হলো, এই কথাটি বললে সারা বাংলাদেশে কি অবস্থা হতো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ ইমাজিন? আপনি ওইটা চেয়েছিলেন, যে ওইটা চেয়ে থাকে সেটা এক জিনিস, আর যে ওইটা না চেয়ে থাকেন তাহলে আপনাকে জামাতের ব্যান্ডের এই সিদ্ধান্তকে আপনার স্বাগত জানানো উচিত। মুক্তিযোদ্ধার সন্তান সে বলছে, আজকে কি বলছে, কি শুনছি তার কণ্ঠে, ভাই মুক্তিযোদ্ধার সন্তান, অনেক সন্তানও বিচ্যুত হয়ে গেছে, অনেক সন্তান এখন রাজাকার হয়ে গেছে, বুঝছেন? রাজাকারের লাইন ধরছে, মুক্তিযুদ্ধের লাইনে নাই, অনেক সন্তান হয়ে গেছে। অনেক মুক্তিযোদ্ধা আজকে বিএনপি করে, জামাত করে। দেশের শতকরা 99% স্বাধীনতাকে সমর্থন করেছিল। কাজেই জাতীয় পার্টির চন্দ্র সাহেব আজকে এটা কি করলো, তাতেই আরে ভাই শেষ পর্যন্ত আপনি অপোজিশনে আছেন, পার্লামেন্টেও যাবেন, নির্বাচনেও আসবেন, আপনি কোথায় যাবেন? এরশাদ সাহেব আপনার পার্টিকে কোন পথে রেখে গেছে? এরশাদ সাহেব কি আপনার পার্টিকে জামাতের লাইনে রেখে গেছে? রেখে যায়নি।
আপনি যদি জামাতের লাইনে যেতে চান এরশাদ সাহেবের রক্তের সাথে আর বেইমানি করবেন। এরশাদ সাহেব পার্টি রেখে গেছে মুক্তিযুদ্ধের ধারায়। এরশাদ সাহেব কোথায় কাদের সাহেব কি এক জিনিস হলো? এরশাদ সাহেব তো জেনারেল ছিলেন, উনি তো রাজনীতি করে পার্টিতে পাওয়ারে আসেননি, এটা বুঝে নিতে হবে আপনাকে। জিয়া ভাই ছোট ভাই আর এরশাদ সাহেব ছোট ভাই এরশাদ সাহেব, বড় ভাই জিয়া রহমান, দুই ভাই মিলে তো একই। এখন জিয়া এরশাদ তো আপনার কাছে ফেল না, রাইট। যাই হোক, আপনি যেভাবে জিয়া বলেন, এরশাদ দুইজন তো এই আপনার দুজনের জন্য আপনার যে এই দুটো স্বৈরাচারী সামরিক কর্মকাণ্ড শাসন, তার এই কাছে দুটো ফেল। সামরিক শাসন বাংলাদেশকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে। ইন্ডিয়া ডেমোক্রেসি ডেভেলপ করলো কেন? ইন্ডিয়ার ইতিহাসে তো এই পর্যন্ত জিয়া রহমানও নাই, এরশাদও নাই। কাজে যে দেশে জিয়া রহমান এরশাদের জন্ম হয় সেখানে ডেমোক্রেসি পিছিয়ে যায়, ডেমোক্রেসি এগিয়ে যেতে পারে না। এই যে একটা ব্যাড ইনস্টেন্স স্থাপন করে গেলেন, সামরিক বাহিনী ইন সাপোর্ট অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নেমেছে, এটা আপনার কষ্ট লেগেছে। আমরা আর্মিকে বিতর্কিত করে ফেলেছি, বাট আর্মিকে সবচেয়ে বিতর্কিত করে গেছে কে? জিয়াউর রহমান, তারপরে আপনার নেতা এরশাদ সাহেব। কে করে গেছে? আপনার এই যে কত মানুষ, কত অফিসারকে হত্যা করেছে, কত মুক্তিযুদ্ধ অফিসারকে জিয়াউর রহমান হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারকে হত্যা করেছে, কত অফিসারকে ফাঁসি দিয়েছে জিয়াউর রহমান। এ কথা কি আপনি ভুলে গেছেন? সামরিক বাহিনীর আপনি কি বলবেন খালেদ মোশাররফ, সে কি সেক্টর কমান্ডার ছিল না? কে হত্যা করেছে? আপনি হায়দার, আপনার তাদেরকে কে হত্যা করেছে? আমি আজকে কথা বলছি। কাজেই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা এটা জায়েজ, মুক্তিযুদ্ধের অফিসারদের হত্যা করা এটা জায়েজ। জামাতকে কিছু বললেই যাদের গায়ে সয় না, ব্যথা লাগে, কষ্ট হয়, আহা, তাদের জন্য আমাদের বয় মায়া হয়, তাদের জন্য দুঃখ হয়। শেষ পর্যন্ত জামাতের সাথে মিলেমিশে যদি রাজনীতি করতে চান করতে পারেন, বাট উইল ডাই, উই মে ডাই, বাট উইল নট টলারেট, উই মাস্ট স্ট্যান্ড ইন ফেভার অফ লিবারেশন। আহমদ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আহমদ ভাই এর আগেও বলেছেন যে জামাতকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি, এবং এই ঘটনার সময়েও বিএনপির কথা বারবার বলা হচ্ছে। আপনি জানেন বিএনপি নেতাদের গ্রেফতারও করা হচ্ছে। তাহলে বিএনপি কি হবে? অ্যাকচুয়ালি এই আন্দোলনটা, ওটা আন্দোলনটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এত বড় গন্ডগোলটা সৃষ্টি হয়ে গেছে। এটা কোটার মধ্যে ছিল না। এটা যখন রাজপথে চলে আসে, ক্যাম্পাসের বাইরে চলে আসে, তখন এটা একটা জনদাবিতে পরিণত হয়েছে। সেই জনদাবির মধ্যে আওয়ামী লীগের অনেক নেতার সন্তানও কিন্তু ছাত্র আছে, ছাত্রী আছে, তারাও কিন্তু অনেকে রাস্তায় গিয়েছে। আমরা নিজের চোখে অনেক কিছু দেখেছি। আওয়ামী লীগের অনেক পরিচিত মুখ, তাদের সন্তানরাও, তারাও বলতে শুনেছি যে আমাদের সন্তানরা চাকরি পাবে না এই কোটার কারণে। তারাও পরোক্ষভাবে অনেক। আমি একটু বলি কোটার উপর, আমি কিন্তু কথা বলি, আমরা কোটা ঠিক আমার সময়টা নষ্ট হয়ে যায়, আপনি আবার নিয়ে। কোটার আন্দোলন তো শেষ হয়ে গেছে, ওই আন্দোলন তো আমাদের না শেষ হয়নি। ওখানেই সমস্ত কিছুর সূত্রপাত, ওখানেই সবকিছু এটা শেষ হয়ে গেছে। আপনি শেষ করার চেষ্টা করছেন, শেষ হয়নি, ইহকালে শেষ হবে না। কারণ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোন আন্দোলনে 53 বছরে এতগুলো ছাত্রছাত্রী মারা যায়নি, এতগুলো মানুষ মারা যায়নি, পৃথিবীর কোথাও এত মানুষ মারা যায়নি কোন আন্দোলনে। আহমদ ভাই, আপনি ওদিকে যান না, আমি আসি। আমাদের আজকে যে 10,000-এর মতো লোক আহত, প্রায় গুম হয়েছে অগণিত, আসামি লক্ষাধিক, গ্রেপ্তার হয়েছে 10,000-এর বেশি মানুষ, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আপনি সেই যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই পরিবারগুলোকে তো আর কোনো সান্ত্বনা দিতে পারবেন না। টাকা দিয়ে তো মানুষের প্রাণ আপনি ফেরত দিতে পারবেন, সেই প্রাণগুলো যার হাত পা চলে গিয়েছে, যার একটা অঙ্গহানি হয়েছে, তার সেই অঙ্গটা আপনি ফেরত দিতে পারবেন না। এবং সেই প্রাণহানির দায়ী জাতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, সরকারকে চ্যালেঞ্জটা দিতে চাই, বাংলাদেশের জনগণের পক্ষে, 18 কোটি মানুষের পক্ষে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চ্যালেঞ্জটা দিতে চাই। আপনার যত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের, সমস্ত ক্ষয়ক্ষতি আগামী 6 মাস 1 বছরের মধ্যে গোটা জাতি আমরা পরিশোধ করব। খেয়ে না খেয়ে 1 বেলা খাবে, 2 বেলা খাবে বাংলাদেশের মানুষ, রেমিটেন্স বেশি করে পাঠাবে, অনেক বেশি ওভারটাইম করবে। আপনি তারপরে এই প্রাণগুলো ফেরত দেন, এই প্রাণগুলো ফেরত দিতে হবে, জামাতকে বিএনপিকে ফেরত দিতে হবে। না, আপনি জামাত বিএনপি পরে আসেন, বিএনপি জামাত আমার ফ্লোরটা নষ্ট করেন না ভাই। কোশ্চেন হলো যখন এটা জনদাবি হয়ে গেছে, সেখানে অনেকেই আসছে, কে আসে নাই সেটা আগুন কে লাগিয়েছে, আপনি লাগিয়েছেন না কে লাগিয়েছে, জাতি সেটা জনগণের পক্ষে থাকে। আমাকে শেষ যারা মানুষকে হত্যা করেছে বিএনপি জামাত, তাদেরকে বিচার আমরা করব, সেটা আপনি প্রমাণ করেন, জাতির সামনে উপস্থাপন করেন। সমস্যা হবে, আপনি এদেশে বন্দুক এই আন্দোলনে সবার আগে আপনি না জাতীয় পার্টি রিপ্রেজেন্ট করেন না, প্লিজ ছোট মুখে পড়া কথা বলবেন না।
কথা বলতে দেন। বুঝছেন, ছোট মুখে আপনার সময় বড় আমরা কথা চুপচাপ ছিলাম, কিন্তু বাংলাদেশে এত বড় আপনার পার্টি সময় আমরা আপনি শুনেছি। হন নাই। এত বড় পার্টি আপনার সময় আমরা শুনেছি। এত বড় রিপ্রেজেন্ট আপনি হন নাই। আমাদের সময় আপনি শুনতে হবে। এমন কথা বলে এই বলেন। শুনেন না বলে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। রাখেন আপনি, রাখেন। এই শুনেন না বলে কথা আজকে আওয়ামী বলেন, লীগের রাখেন, রাখেন। শুনতে হবে ব্রাদার। চুপ থাকেন। না না, শুনতে হবে। আপনার কথা শুনি। কারণ হলো আমি আপনাকে বলি, জাতীয় পার্টির এই কথা অস্ত্র শুনে হাতে আপনি ছাত্রলীগ করতে সবার হবে। আগে নেমেছে। কাদের কথা শুনে অন্যরা আপনি অস্ত্র করতে এনে হবে থাকলে না। পরে এনেছে, নিজেকে বাঁচানোর জন্য এনেছে, লড়াই করার জন্য এনেছে। কারণ কি জানেন, আপনি দেশটাকে গণতন্ত্রহীন করেছেন, ভোটহীন করেছেন, স্বেচ্ছাচারীভাবে জোর মানুষের জবরদস্তি আমাদের ভোট হাতে করেছেন। সময় কম, আমরা আরেকটা বিরতি অনেকগুলো নিতে চাই। ক্ষোভ আজকে জি। পুঞ্জীভূত হয়েছে জাতির, এটা এই কোটার সাথে এসে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা আজকে আরেকটা মানুষ- বিরতি নিব, আজকে বিরতির পরে সবজির আবার দাম আসবো। অনেক বেশি, দর্শক, জিনিসপত্রের দাম অনেক বেশি, মানুষ খেয়ে বাঁচতে পারতেছে না, মানুষ জীবন আমরা যাপন আরেকটা করতে পারছে বিরতি না, নিতে চাই। মানুষকে মাখন বাঁচতে সরকার, দিতে হাতে হবে। সময় কম, দেশে আলোচনা- গণতন্ত্র নাই, আইন নাই, বিচার নাই, কোনো কিছু নাই। সেটা আপনি কি স্যার, সেখানে মানুষের দর্শক, সাথে লেট এডিশনে ঠাট্টা নিচ্ছি মশকরা আরেকটা করছেন। বিরতি, ফিরবো শীঘ্রই, নানান সঙ্গেই রকম থাকুন। ওরে চেপে বেড়ান। আমি দেখলাম আপনি গরম হয়ে গেছেন, বিরতি নিলেন। আপনার ইয়ে করার এই, জন্য আহমেদ ভাই, আমি যেটা করলাম, আপনি আমার কেন দোষারোপ করতেছেন? আমি বলতেছি যে জামাত্রে আপনি, আমি তো গরম হই নাই। না না না, গরম নাই, বলছে জামাত্রে 53 বছর আগে কেন ই করে না, দিলেন না? বঙ্গবন্ধু সেটা করছিল, ওটা ঠিক না আছে। না, বঙ্গবন্ধু করছিল তো, উনি তো আবার সাধারণ ক্ষমাও ঘোষণা না না, করেছেন। সেটার দায়িত্ব আপনি আমি নিতে পারি না, এটা জামাত ফেস করবে, সরকারের সাথে জামাত ফেস হ্যাঁ। করবে, এটা নিয়ে আমরা কথা না, বলবো। না, না, সেটা- impact টা কি আমাদের হবে? এটা তো দেশের যে আসলে- সমস্যাটা সেটাও তো হয়েছে, আমরা সংকট সেটা লাগায়। নিয়ে কথা বলি। ইম্প্যাক্টটা কি হবে ওটা বলতে হবে, ঠিক আছে? ইম্প্যাক্ট আমি বললাম তো, এই ইম্প্যাক্ট আপনি মনে করেন না। শোনেন, না, একটা একটা জিনিস বড় খেয়াল বিষয় যেটা রানক ভাই উল্লেখ করছে, যে তাদের তো একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, সব জায়গায় তাদের একটা রাখেন। এটা শুধু তৈরি আছে, উপকথন না, ঠিক আছে। তাদের তো সেই মানে- ক্ষেত্রে, এবং তারা কিন্তু সরকারের পার্টও ছিল, মন্ত্রীও ছিল, হ্যাঁ। তাদের বিভিন্ন ধরনের ইয়ে আছে, ফোর্স আছে, তারপর তাদের মিত্র আছে, সক্ষতা আছে, নানা দিক আছে। আমি বলি, যেখানে অর্থের মার্কিন মানদণ্ডে যুক্তরাষ্ট্রের মতো যদি দেশ সরাসরি আপনি- তাদেরকে আওয়ামী লীগ এত সেটা বছর দেয়। গভর্নমেন্টে যে ছিল বলে। না, হ্যাঁ। আওয়ামী লীগ এত বছর সেটা গভর্নমেন্টে সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ হবে? আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা জোগাড়, টাকা পয়সা ধরেন অনেকে মনে করেন প্রকাশ করবে না, আমাদের টাকা পয়সা কি সংগঠিত ভাবে রাখা, ব্যবসা বাণিজ্য করে বিভিন্নভাবে হাজার হাজার লোককে কাজ দিয়ে ফেলছে, বিভিন্নভাবে এস্টাবলিশ করছে। আপনি সব রাজনৈতিক দলের যদি ফান্ড খুঁজেন, জামাতের সাথে আপনি পারবেন না। এর না, পিছনে আপনার এই মুসলিম যে- লীগের লোকগুলো আছে যারা অন্য দলে আছে। এই যে বিক্ষোভ, আপনার যত দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী রাওনাক হোসেন, আমরা আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। 14 দলের একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটি চলে গেল কোটা বিরোধী আন্দোলন, হতাহত, পরবর্তীতে কারফিউ দেওয়া, এবং আপনি জানেন যে আজও বিভিন্ন জায়গায় পূর্ব ঘোষিত বেশ কয়েকটি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আবার রাজপথে এসেছে 9 দফা দাবিতে তাদের। এবার বিষয়টি আরো একটু বড় চ্যালেঞ্জের দিকে যাচ্ছে কিনা। এখন মুশকিলটা হয়েছে কি, যে যখন আপনি শুরুতেই কোনো জিনিস শেষ করতে না পারবেন, তখন সেটা আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে। এখন বাস্তবে যদি কোটার হিসাব চিন্তা করেন, তাহলে কিন্তু কোটার দাবি সরকার এবং হাইকোর্ট দুটোই মেনে নিয়েছে, 93% ঘোষণা হয়ে গেছে। এবং এই ব্যাপারে কিন্তু কোটা বৈষম্য বিরোধী মানে ছাত্র সংগঠন বা যাই হোক, তাদের কোনো দ্বিমত নাই, কোনো আপত্তিও নাই। পাশাপাশি একের পর এক জিনিস এসে যাচ্ছে, যে জিনিসগুলো তো আসা উচিত ছিল না। এই যে এখন 9 দফা দাবি বলছে, আর সবসময় খেয়াল রাখবেন সারাটা দেশ কিন্তু এই যে সাইনবোর্ডের কথা যেটা আহমেদ ভাই বললেন, যে 4 দিন লেগেছে ওটা ক্লিয়ার করতে, আসলে কিছু লোক মানে নিজের ক্ষোভে এসে গেছে। সরকার যতই মনে করুক যে তারা খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছে, সুন্দরভাবে দেশ চালালে পরে 12 কোটি টাকা নিয়ে বেনজির চলে যায় কি করে? মানে এগুলো বলতে চাই না, মুখ দিয়ে বের করতে চাই না, কিন্তু এগুলো তো বাস্তব। না, 80 কোটি টাকা তো একদিনই সে ব্যাংক থেকে উঠাইলো। হ্যাঁ, 12 কোটি নিবে কেন? না, 80 না, কোটি টাকা তো সে না, একদিনই আজকে উঠেছে। ওটা উঠেছে। হাইকোর্টকে জানিয়েছি 13 কোটি টাকা। হ্যাঁ, তো এই যে এইভাবে যে জিনিসগুলো হয়েছে, ফলে আমি দেখতে পাচ্ছি যে আমি দিনরাত পরিশ্রম করে 3 বেলা খেতে পারছি না, বা ঠিক মতন পরিবারকে খাওয়াতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না। এরা এইভাবে, একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক। তো এই যে ব্যাপারগুলো, পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, এখন দেখেন আমি জাস্ট আরো আরেকটু বলে দেই,
আমাদের প্রতিবেশী দেশ ভারত, তো তাদের সাথে তো আমাদের আর্থসামাজিক ব্যবস্থার খুব বেশি পরিবর্তন নাই। আমি ওখানে 36 টাকা করে চিনি, আমার এখানে 160 টাকা। ওখানে 40 টাকা করে তেল, আমার এখানে 200 টাকা। এই যে এক একটা জিনিসের দাম বেড়ে গেছে, আর বাড়া হলো কোনো লাগামহীন। পেঁয়াজের দাম বেড়ে গেল, কেন বাড়লো? পেঁয়াজ বোঝাই, কিন্তু দাম বেড়ে ওটা হয়ে গেল 200 টাকা। কাঁচামরিচ 450 থেকে 500 টাকা, এখন কমে আসছে। কিন্তু এই যে জিনিসের দাম বাড়া, এই বাড়াতে যারা সীমিত আয় বা লিমিটেড ইনকাম করে, ফিক্সড ইনকাম করে, তাদের পক্ষে সংসার চালানো খুব কঠিন। ভিতরে হ্যাঁ বেঁচে থাকাই কঠিন। হ্যাঁ, বেঁচে থাকে কঠিন। তাদের সবার ভিতরে কিন্তু একটা ক্ষোভ, একটা মানে কি বলবো, যেগুলারই বহিঃপ্রকাশ এবং কম বেশি এইভাবে আসছে। দমন নিপীড়ন করে কিন্তু আসলে কখনোই কোনো সুরাহা হয় নাই, এটা খেয়াল রাখতে হবে। এবং আমি আবারও বলবো যে একদম শুরুতেই খুব সুন্দরভাবে এই কোটা সংস্কারের পুরো ব্যাপারটাকে ক্যাম্পাসের ভিতরে রেখে শেষ করে দেওয়া যেত, কিন্তু বেফাস কথা বলে, আনওয়ান্টেড ওয়ার্ডস ইউজ করে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবং এটা আপনি আজকে জামাতকে ব্যান করেন, কিন্তু এটা খেয়াল রেখেন যে 71-এ যদি 100 জন জামাত থেকে থাকে, এখন কিন্তু জামাতের ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতাপুতি এই মিলে এখন কিন্তু সেটা 1000 হয়ে গেছে। 100টা এখন 1000 হয়ে গেছে, কিংবা আরো বেশি। এই যে সংখ্যাটা বেড়ে গেছে, আপনি তো যত কথাই বলেন একটা বিশাল জনগোষ্ঠীকে ইগনোর করতে পারবেন না। এই যে বিএনপি জামাত, আসলে এই সরকারের যেটা মূল সমস্যা বা যেটা মানে আমি যেটা মনে করি, তাদের উচিত ছিল একটা স্ট্রং অপোজিশন তৈরি করা, তাহলে কিন্তু আজকে এই জিনিসটা হতো না। আপনি দেখবেন যে যদি কিছু এদিক সেদিক হয়ে যায়, তখন কয়জন এসে মানে আওয়ামী লীগের হাল ধরে, এটা আপনি দেখবেন। কাজী রওনাক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। রওনাক ভাই, আহমেদ হোসেন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, রৌনক ভাই একটা কথা বলেছেন, সর্বশেষ স্ট্রং অপোজিশন তো আমরা তৈরি করেছি জাতীয় পার্টিকে ইন পার্লামেন্ট। চেষ্টা করে তো হলো না, হয়েছে না, যে স্ট্রং অপোজিশন হয়েছে। দেখেন না কি ভাষায় কথা বলছে। যে শব্দটা উচ্চারণ করা উচিত, এই আহমেদ ভাই, যে শব্দটা উচ্চারণ করা উচিত আমি করব না। দেশের মানুষের, না, এটা তো বলেছি। মানুষের পক্ষে কথা বলছি। Really? এটা আমার রোল। You are right. এটা তো স্ট্রং অপোজিশন। এটা তো স্ট্রং অপোজিশন। এটা বলেছি তো আমরা। আর যারা নির্বাচনে বিশ্বাস করে না, নির্বাচনে আপনারা কণ্ঠরোধ করে দিতে চান তো? না, কথা বলতে দিতে চান না তো? না, কাদের সাহেব যখন বক্তৃতা করে পার্লামেন্টে, কণ্ঠরোধ হয় না। আপনার কণ্ঠরোধ আমি করি নাই। যখন যেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়, সেখানে আমি আমার অপিনিয়ন দিই। এখন একটা কথা হলো যে বাংলাদেশে যেটা বললেন যে জামাত, আমি যাত্রাবাড়ির যেটা সাইনবোর্ডে যারা এসেছে তারা লোকাল পিপুল না, বাহির থেকে এসেছে। কমপক্ষে বাহির থেকে দেখবেন সাতক্ষীরা জামাত পেয়ে সব ঢাকায় চলে আসছে, নোয়াখালী, লক্ষ্মীপুর জামাত সব এখানে, বিএনপি সব এখানে চলে আসছে, মানে বাহির থেকে সব এখানে ঢাকায় চলে আসছে। এই যে মানুষ সব বাহিরে, এবং তারা প্রিপেয়ার্ড হয়ে আসছে, প্ল্যানিং হয়ে আসছে, সব ধরনের প্রস্তুতি নিয়ে আসছে। আপনি আসতে দিলেন কেন? তারা কিভাবে আসলো? 5 দিন, 7 দিন, 10 দিন রাস্তায় ফেলা রাখলেন। এই যে আমরা আসতে দিলাম, এটাই ডেমোক্রেসি। যে বাধা দিলাম না, এটা ডেমোক্রেসি না, এটা আপনার দুর্বলতা, আপনার দেশ পরিচালনার দুর্বলতা, দেশ পরিচালনার দুর্বলতা। দিলেও ব্যর্থতা বা আমাদের দুর্বলতা, না দিলে আমি পার্টি, আমার রুলিং পার্টির হাসলে গেলেও দোষ, কাঁদতে গেলেও দোষ, এটা আপনারা সমালোচনা করবেনই। তারপরেও এটা বুঝতে হবে যে আমরা সুযোগ দিয়েছি, তার ডেমোক্রেসি কথা বলবে, বলুক, নো প্রবলেম। এই যে ফখরুল সাহেব কথা বলছে, আমরা তো কিছু বলছি না। বাট অ্যানার্কিজম যখন হবে, অ্যানার্কিজমকে কেউ সাপোর্ট করেন। ইভেন ইউএসএ কিন্তু কন্ডেম করেছে, এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো কন্ডেম করেছে, এমনকি ফ্রান্সের রাষ্ট্রদূত কালকে প্রধানমন্ত্রীর কাছে দেখা করে কন্ডেম করেছে। অ্যানার্কিজম পৃথিবীর কোন দেশ সাপোর্ট করে না। অ্যানার্কিজম ইজ নেভার এ পার্ট অফ ডেমোক্রেসি। উই ক্যান ডিবেট
এমনকি আমরা দুইজন উত্তেজিত হয়ে কথাও বলতে পারি, এটাও ডেমোক্রেসির অংশ। পার্লামেন্টে হয়, কে হয় না, পার্লামেন্টে হয়। এবং এই যে লোকসভায় হচ্ছে, কি আপনার কিভাবে কথা বলছে, জুকিং করে কথা বলছে, তাই না, সেখানে হচ্ছে। এই ডেমোক্রেসির পার্ট, গণতন্ত্রের পার্ট। কাজে গণতন্ত্রে যেমন তর্ক বিতর্ক আছে, গণতন্ত্রে আবার হাতাহাতি হয়ে যায় পার্লামেন্টে, হয় না, জাপানের পার্লামেন্টে হাতাহাতি হয়ে যায়। কাজেই সেগুলো হয়। তারপরে অ্যানার্কিজম ইজ নেভার এ পার্ট অফ ডেমোক্রেসি। কাজেই সন্ত্রাস দিয়ে কখনো ডেমোক্রেসি পরিপুষ্ট হয় না। আপনার পৃথিবী পুড়িয়ে, আপনার এই মেট্রো রেল পুড়িয়ে, আপনার এলিভেটর এক্সপ্রেস পুড়িয়ে, আমার স্থাপনা পুড়িয়ে, এই রাষ্ট্রকে ধ্বংস করে আপনি কখনো গণতন্ত্র আনতে পারবেন না। আগে বললেন আপনার ছাত্রদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে, এখন কোন কি 9 দফা, পরে করবেন 1 দফা। আমরা বুঝি না এগুলো, আমরা কি শিখি নাই রাজনীতি? 9 দফা দিচ্ছেন, 9 দফার পরে করবেন 1 দফা, এটা সব বুঝি আমরা। সব কিছুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাকে মেরে ফেলবেন তাও রাজি আছি। রাজি আছি এইভাবে না, লড়াই করে মরে যাব, সারেন্ডার করব না। আমি নেয়াজি হব না, নেয়াজির মতো হাত তুলে সারেন্ডার করে মরতে পারবো না। কুত্তার মতো 100 বছর বাঁচার স্বপ্ন আমাদের নাই, পরিষ্কার কথা। আমরা মরে যাব, তারপরেও জামাত, শিবির, রাজাকার, আলবদর, বিএনপির কাছে আমরা সারেন্ডার করে মরতে চাই না। আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করতে চাই। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, যেটি আহমেদ ভাই বললেন যে 9 দফার পিছনে কি 1 দফা আছে কিনা, সরকারকে সরানো বা সরকার উৎখাতের যে ষড়যন্ত্রের অভিযোগ বিভিন্ন সময় করা হচ্ছে, মূল উদ্দেশ্য কি ওইটাই? অ্যাকচুয়ালি মানুষের ক্ষোভগুলোই, কিছুটা রণকভাবে বলছে, এর আগে আমিও বলেছি, মানুষের নানামুখী ক্ষোভগুলোই কিন্তু চাওয়া না পাওয়া, রাষ্ট্র অন্যায়ভাবে চলা, দুর্নীতি, সীমাহীন লুটপাট, একের পর এক নানা রকম অপকর্মগুলো, ছাগলকাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, অনেক কাণ্ড, তারপর পিয়ন কাণ্ড। প্রধানমন্ত্রী নিজেই বলল তার পিয়ন 400 কোটি টাকার মালিক। তা ব্যক্তিগতভাবে আমরা ওই পিয়নকে চিনি অনেকেই, তা তাদের জীবনযাপন আমরা জানি। এরকম অসংখ্য দুর্নীতিবাজ আওয়ামী লীগে আছে, সরকারে আছে, প্রশাসনে আছে। সরকার, প্রশাসন, আওয়ামী লীগ একাকার হয়ে গেছে দুর্নীতিবাজের দেশটা। মানুষ নিজের চোখে দেখছে, খুব কাছ থেকে দেখছে। এই কারণেই কিন্তু আজকে মানুষগুলো, কোটা আন্দোলনটা কোটায় থাকেনি, সকল মানুষই প্রায় নেমে গেছে। কে কোত্থেকে আসছে দেশের, ওই পঞ্চগড়ের লোকেরও ঢাকায় আসার অধিকার আছে, আন্দোলন করার জন্য রাইট আছে। ওই টেকনাফের লোকেরও ঢাকায় আসার, তেঁতুলিয়ার লোকেরও রাইট আছে। হ্যাঁ, ওই রূপসা পাথুরিয়ার লোকের আসার আছে, ওই সিলেটের জৈন্তাপুরের লোকের ওইখানে আসার অধিকার আছে। এই কারণে বলছি যে আপনি আজকে যাকে রাজাকারের দোহাই দিয়ে বা জামাতকে নিষিদ্ধ করবেন, জামাতের সেন্টিমেন্ট আদর্শ ধারণ করে মুসলিম লীগের সাবেক নেতারা বা তাদের সন্তানরা, নাতি নাতনিরা অনেকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি, ইভেন মন্ত্রীও বানিয়েছেন। মন্ত্রী মানে ভাতও খেয়েছেন টেবিলে উঠিয়ে। আপনাদের ঘরেই আছে, অনেকের ঘরে আছে, বড় বড় পরিবারে আছে, সরকারের উচ্চ পর্যায়ের মানুষের ঘরে ঘরে আছে। সেগুলো কি করবেন? সেগুলো সে তাদের ঘরে নাতি নাতনি হয়ে গেছে, কি করবেন? আমার মনে হয় কাদা ছড়াছড়ি না করে একটা জাতীয় সংলাপ করেন, রাজনীতিকে সঠিক পথে নিয়ে আসেন। বিএনপি যখন একটা সংলাপের ডাক দিচ্ছে, প্রতিবেশী দেশ ভারতেও আমরা দেখি সংলাপ কার সঙ্গে? স্বাধীনতার বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে। এত ক্রান্তিকালে বসতে হয়, সকল রাজনৈতিক দলকে চায়ের দাওয়াত দিয়ে আপনারা বসছেন, তাহলে পরে একটা রাজনৈতিক সমাধান হবে। নির্বাচনের পথটা পরিষ্কার করেন, দেশ পরিচালনার পথটা পরিষ্কার করেন। আমারটা 16 আনা রাইট, অন্যেরটা জিরো, এটা ভাবাটা ভুল। দেশটা সকলের, দেশটা 18 কোটি মানুষের, আপনার আমার একার নয়, কারো পৈতৃক সম্পত্তি না। দেশটা 18 কোটি মানুষের, সকল মানুষ, প্রায় 99% লোক যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে, স্বাধীনতা যুদ্ধে। আজকে এত মানুষ স্বেচ্ছায় রাজাকার হয়ে যেতে চায় কেন? অনেক স্বেচ্ছায় কারাবরণের মতো করে। আপনি সে জায়গাতে ফিরে আসেন। জাতিসংঘ আপনাকে বিবৃতি দিচ্ছে, 15টা দেশ আজকে কালকে বিবৃতি দিল, যারা আমাদের কাছ থেকে গার্মেন্ট নেয়, দাতা দেশগুলো, এবং বিশ্বের বিশিষ্ট বিশিষ্ট নাগরিকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিবৃতি দিল। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব বেঙ্গিয়ে চেঙ্গিয়ে নানানভাবে এই সমস্ত বিবৃতির ব্যাপারে কথা বলছে। ভাই, আপনাকে এটাকে সমীহার আওতায় আনেন, মূল্যায়নে আনেন। একটা দেশকে নিয়ে কথা বলছে, তার মানে আপনি ব্ল্যাক আউট করে দেন টোটাল বাংলাদেশকে, আপনি সিন আউট করে দেন পৃথিবী থেকে। আজকে 10 দিন 12 দিন আমরা কথা বলতে পারি না। সত্যি কথা, দুইটা কথা বলে আমি বিদায় নিব আহমদ ভাই। আজ কালকে 10-12 জন ছেলে, আমার 10-12 জন কর্মী মিডল ইস্টে একসাথে হয়ে আমাকে 3 দিন পাচ্ছে না নেট। মাঝখানে ভিপিএন দিয়ে আমরা কয়েকদিন চলার চেষ্টা করছি, আবার সেটাও বন্ধ করে দিছে। এই 3 দিন না পেয়ে, খোঁজখবর না পেয়ে তারা বিভিন্নভাবে আমাকে খোঁজ করতেছে। আমি নামাজে বিভিন্ন জায়গায়, তারা আমাকে ফোন করতেছে। ফোন নাম্বার তার সবার চিনি না, বাইরের ফোন। কেন? যে আমার কিছু হয়ে গেল কিনা খেয়াল করেন, খেয়াল করেন কি আতঙ্ক মানুষের। এইবার খেয়াল করেন, একটা ছোট্ট উদাহরণ দিই। আমি এই গন্ডগোলের মধ্যে একদিন আমার বাসার খুব কাছে মোহাম্মদপুর থানা,
আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, আমার শাশুড়ি বাইরে থেকে আসবে, তাকে আনতে হবে এয়ারপোর্ট থেকে, অসুস্থ মানুষ। তো আমি অ্যাম্বুলেন্সটা ঠিক করতে গেছি, যেদিন আর্মি নামলো ওদিন বিকালবেলা, তখনও ডিলারি মোহাম্মদপুরে তো ব্যাপক ডিলারি হয়েছে। আমার বাসার আশেপাশে প্রায় একদিনই 6 জন নাই, 25-30 জন মারা গেছে আমার বাসার আশেপাশে। কিন্তু সংখ্যাটা সরকারিভাবে হয়তো 10-12 জনের সংখ্যাটা জমা হয়েছে, আমার জানা মতে একদিনই 6 জন নাই। তো সেখানে একটা মহিলা মাঝারি বয়সের, বলতেছে কতগুলো ছেলে ছোট ছোট লাঠি হাতি নিয়ে দৌড়ে যাচ্ছে, 12-13 বছরের বাচ্চারা দৌড়ে যাচ্ছে, আর মহিলা বলতেছে বাবা যা, বাবারা যা, তোরা দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করে আয়। এই কথা বলার পরে আমি বাচ্চাগুলো ধরে চলে গেল, কাকে মারতে যায়, আমি 10-12টা ছিল, আমি চেষ্টা করছিলাম থামাইতে, একটা পর্যায়ে মনে করলাম যে আমার গায়েও হাত দিয়ে ফেলতে পারে। তখন আমি মহিলাকে বললাম যে খালা আপনি এটা কি বললেন, কাকে মারতে যায়, ওরা নিজেরা মরবে না মারতে যাবে, ছাত্রদের মারবে, কাকে মারতে পাঠালেন? কয় না না, ছাত্রকে মারবো কেন, ছাত্রকে মারবো কেন, ওরা ছাত্রকে পক্ষে যায় মারামারি করবে। আমি কি ছাত্র, খালা এত খুব কেন আপনার? কয় ভাত খাইতে পারি না, সবজি কিনে খাইতে পারি না, বাজার করে খাইতে পারি না, দেশটা গিয়ে দেশ রাখছে নাকি? হ্যাঁ, একটা অক্ষর জ্ঞানহীন মহিলা আমার কথা বলে মনে হয়েছে। এই হলো সরকার হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। এখন সময় নাই সেই সময় ঝগড়াঝাটি করার। আপনি জামাত সরকার হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী রওনা হোসেন ও আহমেদ হোসেন গুলি খাওয়া শিখছে মানুষ, অসংখ্য ধন্যবাদ। জানিয়ে রাখি টেলিভিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।